一片净土，住着古老的民族。每个人都能歌善舞，他们从不孤独。একটা প্রাচীন প্রবাদ আছে, রাতের অন্ধকার যখন নেমে আসে, চারিদিক নীরব হয়ে যায়, তখনই অন্ধকারে লুকিয়ে থাকা জীবজন্তুগুলো রাতের পর্দার আড়াল থেকে একে একে শব্দহীন নিঃশব্দ পায়ে নীরবে বেরিয়ে আসতে থাকে। গভীর অন্ধকারে লুকিয়ে থাকা ঘৃণা, রাগ, শত্রুতা তলোয়ারের ফলার ছোঁয়ায় টাটকা রক্ত বইয়ে দিতে চায়, এক বীভৎস নিষ্ঠুরতায়। আর গভীর ষড়যন্ত্রে ধীরে ধীরে তার চেহারা প্রকাশ পায়। আমাদের এই গল্প এমনই এক প্রাচীন ধারণার উপর ভিত্তি করে শুরু। মামা, এটাই কি ত্রিনিধি মহাভূমির যুদ্ধ পরিচালনার সেই জায়গা, লিজিয়াং এর মূল কেন্দ্র? বংশ পরম্পরায় এই অঞ্চলের শাসক নাসি জাতি আর তাদের রাজপ্রাসাদ, এটা সেই মূল প্রাসাদ, তাই না মামা? হ্যাঁ আলেসিও, শপথ করো, শপথ করো। হে তুষার আচ্ছাদিত পাহাড়, তুমি আমার এই শপথের সাক্ষী থাকো। রক্তের প্রতিশোধ রক্তে, শত্রুতার প্রতিশোধ শত্রুতায়। একদিন আমি নিশ্চয়ই এই মূল প্রাসাদ আমার চোখের সামনে থেকে বিলীন করে দেব, ধ্বংস করে ফেলবো মৌ পরিবারের সবাইকে। আলেসিও, এই শপথ কখনো ভুলো না, কখনো ভুলো না এই শত্রুতার কথা। তুষার আচ্ছাদিত পাহাড় আর আমি দুজনেই সাক্ষী রইলাম। যাও, আজ থেকে আমরা দুজন শুধু প্রতিশোধের জন্যই বেঁচে থাকবো। প্রাসাদের বড় রাজপুত্র মৌসেন হান সংস্কৃতি খুব পছন্দ করে। তার চাওয়া শান্তি আর গণমানুষের শাসন। সে চায় ভবিষ্যতে রাজা হলে নিজের চেষ্টার পরিশ্রমের মাধ্যমে লিজিয়াংয়ের সংস্কৃতিকে অন্যদের সংস্কৃতির সাথে সমন্বয় করে এর উন্নতি ঘটাবে। তার মহাভূমি থেকে যুদ্ধকে দূরে সরিয়ে রাখবে। মৌ প্রাসাদের ছোট রাজপুত্র মৌলং স্বভাব বড় ভাইয়ের একদম উল্টো। তার বিশ্বাস সমর শক্তিতে, বিশ্বাস করে নিজের চেষ্টায় লিজিয়াংকে আরো শক্তিশালী করে তুলবে। দুই ভাইয়ের চিন্তার এই অমিল এরই মধ্যে মৌ প্রাসাদে ষড়যন্ত্রের বীজ বপন করেছে। তবে কেউ জানে না আসল বিপদ কখন নেমে আসবে।
তুমি আলিসিও না? এখন থেকে তুমি দাদিমার কাছেই থাকবে। ভাইজান, আপনার অনেক দয়া, আর এই কারণেই একদিন আপনার সবকিছু ধ্বংস হয়ে যাবে। তলোয়ারের জোর সব সময় কলমের চাইতে বেশি। হ্যাঁ, আমার অন্তরে দয়া আছে, আর তলোয়ার শেষ করেছে এই কাগজটাকেই। সাবধানে। মুখুন, বড় ভাইয়া। দাদিমা। শোনো মুচুং, তুমি এবং মুখুন প্রাসাদের বাইরে যাবে। আমরা কোথায় যাব? মু পরিবারের হয়ে দীপালি উৎসবে অংশগ্রহণ করবে। আব্বাজান যুদ্ধের জন্য বাইরে আছেন। যেহেতু আপনি পরিবারের বড়, তাই খুব স্বাভাবিক যে মু পরিবারের পক্ষ থেকে দীপালি উৎসবে প্রতিনিধি হয়ে আপনি যাবেন। কিন্তু আম্মাজান এরই মধ্যে তার মতামত জানিয়েছেন যে মুচং আর মুখুন এই উৎসবে যাবে। এর কারণ বুঝতে পেরেছেন? এর কারণ আপনার আর আমার মতের অমিল। আম্মাজান আমাদের মধ্যে এই দ্বন্দ্ব পছন্দ করেন না, তাই তার দুই নাতিকে আমাদের এই দ্বন্দ্ব থেকে দূরে পাঠাতে চাইছেন। আমি শুধু একটা সত্যি আপনাকে বোঝাতে চাই, শক্তি আর তলোয়ারই একমাত্র পারে এই মু প্রাসাদকে রক্ষা করতে। আর দয়া, নৈতিকতা, এসব শুধু মানুষকে আশাই দেয়, এসবই মিথ্যে। ভাইজান, আপনি জেগে উঠুন। তোমার পথ মু পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাহলে সময়ই প্রমাণ করে দেবে আমাদের দুজনের মধ্যে কে ঠিক। চলো। দাদু ভাইরা, তোমাদের কাজ হলো লিজিয়াং এর সব নাগরিকদের বুঝিয়ে দেয়া যে আমরা এই মো পরিবার চিরকালই তাদের সাথে আছে। তোমরা গিয়ে জনগণকে নাচে গানে উৎসাহ দাও, ওদের সাথে উৎসবে আনন্দে মেতে ওঠো। অবশ্যই মনে রাখবে, ওদের সুখ মানেই তোমাদের সুখ। ওদের উৎসব মানে আমাদের উৎসব। ঠিক বলেছ। এক্ষুনি তোমরা রওনা দাও, উৎসব তোমাদের অপেক্ষায়। জি দাদিমা। ঢোল পিটাও, সতর্ক করো, বিপদ আছে। ঢোল বাজাও।
ও তাড়াতাড়ি সবাইকে বলে দাও। যুবরাজদের যাওয়া ঠিক হবে না। কি কারণে? রানীমা, দীপালি অনুষ্ঠানে যে সৈনিকদের পাঠানো হয়েছিল এখনো তাদের খোঁজ নেই। সতর্ক থাকাটা জরুরি। তাড়াতাড়ি ঘন্টা বাজাও, যুবরাজরা যেন এদিকে না আসেন। আমাদের আয়োজন শেষ হয়েছে। উৎসবের শুরুই হবে মুচুঙের জীবনের শেষ মুহূর্ত। ওকে হত্যা করে প্রতিশোধ নিতে হবে। ঘোষণার ঢোল বাদ্য বাজছে না। আমাদের সেনাপতি কিছুতেই দুই যুবরাজকে এখানে আসতে দেবে না। কি মনে করো ঢোল বাজালেই হয়ে যাবে? নিরাপত্তার সংকেত শোনা যাচ্ছে। এখন যাওয়াটা নিরাপদ। রানীমা, আমাকে অনুমতি দিন, যুবরাজদের ওখানে নিয়ে যাই। আলেসিও, জি ছোট যুবরাজের ছোট মা নু অলানকে ডেকে আনো। জি আনছি। তুমি কিভাবে নিরাপত্তার বাদ্য বাজালে? দুই রাজপুত্র স্বর্গে গিয়ে সঙ্গ দেবে, বেশি সময় লাগবে না। আলেসিও, জি। রানীমা হঠাৎ এভাবে আমাকে ডেকে পাঠালেন কেন? আমাকে তিনি কিছু বলেননি। আমি তোমাকে একটা প্রস্তাব দিয়েছিলাম, সে বিষয়ে কিছু ভেবেছো? দেখো, তুমি সবসময় রানীমার সাথেই থাকো, কিন্তু এতে তুমি কি এমন লাভবান হচ্ছ? বরং তুমি যদি ওনার সব খবর আমাকে জানিয়ে দাও তাহলে অনেক উপহার পাবে। আসলে আমি কিন্তু কখনোই একজন কৃপণ মানুষ নই। এই নাও, এটা রাখো, তোমাকে দিলাম। রানী মহলে সবচাইতে শান্তি আর নিরাপদে থাকার গুরুত্বপূর্ণ সূত্র জানো? মন খুলে বেগমদের প্রশংসা করতে পারা। এই নাও, এটা রাখো। নাও। মাফ করবেন বেগম সাহেবা, আমাদের যাওয়া উচিত। রানীমা অপেক্ষা করছেন।
ওই লোকটা গাও উইলং, মু প্রাসাদের সেনাপতি। বলা হয় 10,000 যোদ্ধা ওর সাথে পেরে উঠবে না। ওর একপাশে মু প্রাসাদের ছোট রাজকুমার মুলংয়ের ছেলে মুখুন, ছোটবেলা থেকে বীর যোদ্ধা। সবাই ওকে তুষার পাহাড়ের চিতাবাঘ বলে ডাকে। ওর পেছনের লোকটা মুচুং, রাজা মু ওয়াং এর বড় ছেলে, রাজকুমার মুচিং এর ছেলে, মু প্রাসাদের বড় যুবরাজ, আগামী দিনের রাজা। এবং তার বাবা মুচিং একই রকম, হানদের বই পড়তে ভালোবাসে। শরীরে এক ফোঁটা শক্তি নেই, যেন মোমের পুতুল। সেই হচ্ছে আমাদের আসল লক্ষ্য। তাহলে আমরা এখন কাজ শুরু করি? না, গাও উইলং আর মুখুন যুদ্ধ কৌশলে অসাধারণ। ওরা অপরাজেয়। তাই রাতের অন্ধকার নেমে না আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বলো। দীপালি উৎসবে মেতে উঠে সবাই যখন অসতর্ক হয়ে থাকবে, তখনই মুচুংকে হত্যা করার সবচাইতে উপযুক্ত সময়। আর মুচুংয়ের মাথা দিয়ে শুরু হবে মু প্রাসাদের পতন। রানীমা, বড় বেগম সাহেবা এসেছেন। এতক্ষণে কেন এসেছে সেটা বলার সাহস নেই আমার। বলো। আপনার এই প্রধান পরিচারিকা আমাকে ভয় দেখিয়ে উপহার নিতে চেয়েছে। আরো বলেছে যদি আমি ওর কথা না শুনি তবে সে আপনার কাছে আমার নামে নালিশ করবে। আমি ওর এই কথায় ভয় পাইনি বলে ও আমাকে দেরি করিয়েছে। রানীমা, আমি কিচ্ছু করিনি। আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি? একজন পরিচারিকা কি কারণে তোমাকে ভয় দেখালো? ও তো আপনার ব্যক্তিগত পরিচারিকা। রানীমা, আপনি এই মু প্রাসাদের রানী মহলের সর্বেসর্বা। আপনার মুখের কথাই এই মহলের আইন নীতিমালা। এই আলেসিও আপনার ভরসায় অহংকার করে। হয়তো আপনি জানেন না, প্রাসাদে সবাই কিন্তু ওর উপর রেগে আছে, কিন্তু কেউ কিছু বলতে সাহস পায় না। কেউই যদি সাহস না পায় তাহলে তুমি কিভাবে এই সাহস পেলে? আসলে আমি সত্যি কথা বলছি। রানীমা, আপনি ওকে ভালোবাসেন বলে কি আমি সত্যি কথাটাও বলতে পারবো না? আর কথাগুলো বলছি রানী মহলের নিরাপত্তার জন্য। রানী মহলের নিরাপত্তা? ভালো বলেছ নোয়ালান। জি রানীমা। তুমি বরং বলো ওকে কি শাস্তি দেয়া যায়? অন্যায় করার চেষ্টা করা, আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করা, এসব তো এই মু পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করা। এর শাস্তি মৃত্যুদণ্ড।